চ্যাপ্টার ৩৯০ অ্যান্টিসিপেশন। রবিবার সকালে ক্লাইন মোরেত্তি তার সকালের নাস্তা শেষ করার কিছুক্ষণ পরেই দরজার কলিং বেল বেজে উঠল। ক্লাইন মোরেত্তি ঠিক এমনটাই আশা করছিল, কিন্তু ক্লাইন অবাক হয়ে দেখল শুধু রিপোর্টার মাইক জোসেফ আসেনি, তার সাথে ডক্টর অ্যারন সেরেস ও আছে। শার্লক মরিয়ার্টি, গতরাতে আমি আবার সেই দুঃস্বপ্নটা দেখেছি। আমার মনে হয় না এটা খুব স্বাভাবিক কোনো ব্যাপার। রিপোর্টার মাইক জোসেফ পাশে থাকা সত্ত্বেও ডক্টর অ্যারন সেরেস কিছুই গোপন করল না। বসার ঘরে পা রেখেই সে তার সমস্যার কথা বলে ফেলল। ক্লাইনের উত্তরের জন্য কোনো অপেক্ষা না করেই ডক্টর অ্যারন সেরেস তার মানিব্যাগ বের করল এবং ভেতর থেকে কাগজের তৈরি একটা সার্স পাখি বের করে আনল। শার্লক মরিয়ার্টি, তোমার কি মনে হয় এই কাগজের পাখিটাই সব সমস্যার মূল? যবে থেকে আমি এই কাগজের পাখিটা পেয়েছি আর নিজের সাথে সাথে ঘুরছি, তবে থেকেই এই দুঃস্বপ্নগুলো আমাকে তাড়া করে ফিরছে। ক্লাইন মোরেত্তি খুব একটা পাত্তা না দিয়ে কাগজের পাখিটার দিকে তাকাল, কিন্তু পাখিটা দেখার সাথে সাথেই ক্লাইনের মুখের অভিব্যক্তি জমে গেল। অতীতে ক্লাইন যদি একজন ক্লাউন না হতো এবং নিজের মুখের পেশিগুলোর ওপর তার যদি এত দারুণ নিয়ন্ত্রণ না থাকত, তাহলে রিপোর্টার আর ডক্টরের সামনেই ক্লাইনের ঠোঁটে হয়তো একটা স্পষ্ট হাসি ফুটে উঠত। হ্যাঁ, একটা হাসি। এই কাগজের শ্বাস পাখিটা তো আমি যেটা বানিয়েছিলাম তার চেয়েও বিশ্রী দেখতে, এই প্রথম চিন্তাটাই ক্লাইনের মাথায় এলো। সেই মুহূর্তে ক্লাইনের খুব ইচ্ছে করছিল নিজের মুখটা ঢেকে একটা দীর্ঘশ্বাস ফেলতে। হাতের কাজে কাঁচা হওয়াটা কি নাইটহক্স দলের কোনো পুরনো ঐতিহ্য নাকি? ক্লাইন মোরেত্তির সামনে থাকা কাগজের সারস পাখিটা যে আরেকবার বদল করা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্লাইনের কাছ থেকে একদম সঠিক খবর পাওয়ার পর নাইটহক্স দলের সদস্যরা দেরি না করে চুপি চুপি ডক্টর অ্যারন সেরেসের শোবার ঘরে ঢুকে পড়েছিল। তারপর তারা নিজেদের বানানো কাগজের সার্স পাখিটা রেখে ডক্টর অ্যারন সেরেসের মানিব্যাগে থাকা পাখিটা নিয়ে গেছে। কিন্তু নাইটহক্স দলের সদস্যরা যেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তা হল ডক্টর অ্যারন সেরেসের মানিব্যাগে থাকা সেই আগের পাখিটাও আসলে নকল ছিল। ধূসর কুয়াশার ওপরে বসে ক্লাইন মোরেত্তি নিজেই সেই পাখিটা বানিয়েছিল, আর দেখতেও সেটা বেশ বাজে হয়েছিল। কেন জানি আমার বেশ মজাই লাগছে। ক্লাইন মোরেত্তি ডক্টর অ্যারন সেরেসের দিকে আর চোখে তাকাল। ডক্টর অ্যারন সেরেস অবশ্য কিছুই খেয়াল করল না। ক্লাইন গলা খাঁকারি দিয়ে বলল, হতেও পারে। আমি বলবো তুমি আর একবার গির্জায় যাও, আর আগে যে বিশপের সাথে কথা বলেছিলে তার সাথে আবার কথা বলো। আমাদের এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমরা যেসব ঈশ্বরের প্রার্থনা করি তারা সব সময় আমাদের ওপর নজর রাখেন। কথা বলতে বলতে ক্লাইন তার বুকের ওপর একটা ত্রিভুজ আকৃতির পবিত্র প্রতীক আঁকল। গত রাতে নাইটমেয়ার চলে যাওয়ার পর কাগজের সার্স পাখিটা বদল করলে কোনো বিপদ হতে পারে কিনা সেটা জানার জন্য ক্লাইন মোরেত্তি বিশেষ করে ধূসর কুয়াশার ওপরে গিয়েছিল। ক্লাইন মোরেত্তি উত্তর পেয়েছিল যে এতে বিপদের কোনো আশঙ্কা নেই, আর সেই কারণেই এখন ক্লাইন খুব আগ্রহ নিয়েই এই পরামর্শটা দিতে পারল। মূলত তার পুরনো সহকর্মীদের একটু উত্ত্যক্ত করার জন্যই সে এমনটা করল। তারা যে কাগজের সার্স পাখিটা খুব একটা ভালো বানাতে পারেনি সেটা আবার তাদের কাছে ফিরে গেলে তাদের কেমন লাগবে কে জানে। ক্লাইন খুব সিরিয়াস মুখ করে ডক্টর অ্যারন সেরেসকে শান্ত করল। তারপর ক্লাইন রিপোর্টার মাইক জোসেফের দিকে ফিরে হাসি মুখে বলল, মাইক জোসেফ, সত্যি কথা বলতে কি, আমি অ্যারন সেরেসকে আসলে একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিতে চাই, কিন্তু ঈশ্বরভক্তিও অনেক সময় মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। তুমি কিন্তু মোটেও খোলাখুলি কথা বলছ না। মাইক জোসেফ হেসে উঠল। ঠিক আছে, চলো যাওয়া যাক। পরদিন ডেইলি অবজারভারের রিপোর্টারের সাথে ক্লাইন ইস্ট বোরো এলাকায় গেল। উদ্ধার পাওয়া মেয়েদের সাক্ষাৎকার নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। সাক্ষাৎকারের বিনিময়ে পুরো £1 দেওয়া হচ্ছিল, তাই কেউ আর না করল না। এমনকি নির্যাতনের শিকার হওয়া মেয়েরাও রাজি হয়ে গেল। এই সাক্ষাৎকারে মূলত ক্যাপিমের পাপের ওপরই বেশি জোর দেওয়া হয়েছিল, আর মেয়েগুলোর বর্তমান অবস্থার দিকটাতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছিল। ক্যাপিমের কাজের কথা শুনে মানুষের রাগ হচ্ছিল, আর মেয়েগুলোর অবস্থার কথা জেনে মানুষের মন ভারী হয়ে আসছিল। ডেইজি আসলে বেশ ভাগ্যবতী ছিল, কারণ সে বাড়ি ফিরে আবার নিজের কাজে যোগ দিতে পেরেছিল এবং পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করতে পারছিল। যেসব মেয়েকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে 1/3 কম ডেইজির মতো অবস্থায় ছিল। তাদের বেশিরভাগেরই বাড়িতে জমানো কিছু টাকা পয়সা ছিল, আর সেই টাকা দিয়েই মানসিকভাবে বিপর্যস্ত এই মেয়েরা নিজেদের সারিয়ে তোলার সুযোগ পাচ্ছিল এবং নতুন কোনো কাজ খোঁজার আগে একটু সময় নিচ্ছিল। কিন্তু উদ্ধার পাওয়া বাকি 2/3 মেয়েকে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়েই কঠোর পরিশ্রম করে যেতে হচ্ছিল। টেক্সটাইল কারখানার হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাওয়ার এই কঠিন সময় মেয়েরা খুব অল্প মজুরিতে কেবল অস্থায়ী কাজই পাচ্ছিল। যেসব মেয়ের বাবা মা বা ভাই বোনদের চাকরি এখনও যায়নি তাদের অবস্থা তবু কিছুটা ভালো ছিল। অন্তত তারা একে অপরকে সাহায্য করতে পারছিল, আধপেটা খেয়ে হলেও দিন পার করতে পারছিল। কিন্তু যাদের অবস্থা এর চেয়েও খারাপ, সেসব পরিবারের মেয়েরা এর মধ্যেই আবার রাস্তার মেয়েদের পথে পা বাড়াতে শুরু করেছিল, যেন তাদের কখনোই উদ্ধার করা হয়নি। হয়তো কেবল একটু খাবারের জন্যই তারা নিজেদের শরীর বিক্রি করার এই পথ বেছে নিচ্ছিল। মেয়েগুলোর এমন করুণ অবস্থা দেখে মাইক জোসেফ আগের মতোই একেবারে চুপচাপ হয়ে গেল। সন্ধ্যা নামার পর তারা যখন ইস্ট বোরো থেকে বেরিয়ে এলো
তখনই কেবল মাইক জোসেফ একটু স্বাভাবিক হল। মাইক জোসেফ ক্লাইনকে ধন্যবাদ জানাল। শার্লক মরিয়ার্টি, সবকিছুই তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি না থাকলে আজ ওই বখাটে মাস্তানরা ঠিকই আমাকে ব্ল্যাকমেইল করে ছাড়ত। এই জন্যই তো তুমি আমাকে ভাড়া করেছ, তাই না? ক্লাইন মোরেত্তি কোনোরকম অহংকার না দেখিয়ে খুব বিনয়ের সাথে হাসল। ওল্ড কোহলার আগে থেকেই তাদের বলে রেখেছিল, তাই ওল্ড কোহলার আর লিভের পরিবার কেউ ঘুণাক্ষরেও প্রকাশ করল না যে ক্লাইন মোরেত্তি বিনা পয়সায় ডেইজিকে খুঁজতে সাহায্য করেছিল। বিশেষ করে ডেইজি, যে কিনা বেশ চালাক একটা মেয়ে, তাকে যখন জিজ্ঞেস করা হলো সে কোনো বিশেষ মানুষকে চেনে কিনা, সে সরাসরি উত্তর দিল, মিস্টার রিপোর্টার আর মিস্টার ডিটেকটিভ। মাইক জোসেফ আনমনে মাথা নাড়ল এবং দীর্ঘক্ষণ কোনো কথা না বলে নীরবে হাঁটতে থাকল। ঘোড়ার গাড়িতে ওঠার ঠিক আগে মাইক জোসেফ হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি আমার প্রতিবেদনে সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই। ক্যাপিমের যেসব সম্পত্তি আছে সেগুলো ব্যবহার করে সরকার যেন একটা তহবিল তৈরি করে। ওই তহবিল থেকে যে বার্ষিক আয় হবে সেটা দিয়ে উদ্ধার পাওয়া মেয়েদের আর ক্যাপিমের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই দুরবস্থা থেকে বের করে আনা সম্ভব হবে। যদিও হিরো ব্যান্ডিট ইতিমধ্যেই ক্যাপিমের সিন্দুক একেবারে খালি করে দিয়েছে, কিন্তু ক্যাপিমের আসল সম্পদ হল তার কেনা জমি জমা আর বাড়িঘর। আর এই সবকিছুই সে নিশ্চয়ই বেআইনি পথে অর্জন করেছে। ক্লাইন মোরেত্তি মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, মাইক জোসেফের দিকে গভীরভাবে তাকাল এবং মন থেকে প্রশংসা করে বলল, তুমি আমার দেখা সবচেয়ে সেরা রিপোর্টার। আমার মতো এমন অনেক রিপোর্টারই আছে। এই পৃথিবীতে সবসময় কিছু আদর্শবাদী মানুষ থাকে। মাইক জোসেফ দীর্ঘশ্বাস ফেলল। এই বলে সে ক্লাইনকে 10 পাউন্ড দিল, তারপর নিজের টুপিটা খুলে হাত নেড়ে বিদায় জানাল। রিপোর্টারকে ভাড়ার গাড়িতে উঠতে দেখে ক্লাইন মোরেত্তি নিজেও উল্টো দিকের একটা সাধারণ যাত্রীবাহী গাড়িতে ওঠার জন্য এগোল। ঠিক তখনই মাইক জোসেফ হঠাৎ গাড়ির জানালাটা খুলে একটু বাঁকা হাসি হেসে জিজ্ঞেস করল, শার্লক মরিয়ার্টি, আমি তো একমাত্র রিপোর্টার নই যাকে তুমি চেনো, তাই না? ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য একটু হকচকিয়ে গেল, তারপর হেসে ফেলল, তুমিই অনুমান করে নাও। সিটি অফ সিলভার। খাঁচায় বন্দি পশুর মতো ডেরিক বার্গ চরম উদ্বেগে ঘরের ভেতর পায়চারি করছিল। ডেরিক বার্গের মনে হচ্ছিল চিফ তার রিপোর্টের ওপর খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। ডেরিক ভয় পাচ্ছিল যে অভিযাত্রী দলের সদস্যরা, যারা ইতিমধ্যেই অজানা মাত্রায় ট্রু ক্রিয়েটরের দ্বারা প্রভাবিত হয়েছে, তারা এই শহরটার চরম ক্ষতি করে বসবে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অন্ধকারের মাঝেও এই শহরটা 2582 বছর ধরে টিকে আছে। এমন একটা সংকটময় মুহূর্তে ডেরিক বার্গ মিস্টার হ্যাংডম্যান, মিস জাস্টিস এবং অন্যান্যদের কাছ থেকে পরামর্শ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল, কারণ তারা সবাই ট্রু ক্রিয়েটর সম্পর্কে বেশ ভালোই জানত। আর এই জন্যই ডেরিক বার্গ এই ট্যাড গ্যাদারিংটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছিল। আর একটু অপেক্ষা করি, শুধু আর একটুক্ষণ। মিস্টার ফুল যদি আমাকে না ডাকেন, তাহলে আমি সরাসরি তাকেই প্রার্থনা করব। ডেরিক বার্গ নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তার পায়চারি করার গতি একটুও কমল না। হঠাৎ ডেরিক বার্গ সেই অন্তহীন ধূসর কুয়াশা দেখতে পেল এবং একটা ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পেল, গ্যাদারিংয়ের জন্য প্রস্তুত হও। স্বস্তির নিঃশ্বাস ফেলে ডেরিক বার্গ খুব সাবধানে বিছানার একপাশে বসল এবং তারপর শুয়ে পড়ল। ডেরিক এমন একটা ভান করল যেন অতিরিক্ত ক্লান্তির কারণে সে ঘুমাতে যাচ্ছে। মনে মনে 1000 বার দ্রুত নিজের হৃদস্পন্দন গোনার পর ডেরিক বার্গ কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর একটা মায়াবী গাঢ় লাল আলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। সেই মুহূর্তে ডেরিক বার্গের ঘরটা অস্বাভাবিক রকমের শান্ত ছিল। জানালার বাইরে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল, যেটা এই ভূমি থেকে অন্ধকারকে দূরে সরিয়ে রাখছিল। হঠাৎ করেই ডেরিকের বিছানার এক কোণে একটা কালো ছায়াময় অবয়ব নড়ে উঠল এবং প্রসারিত হয়ে একটা মানুষের আকার ধারণ করল। কালো অবয়বটা দ্রুত লম্বা হয়ে উঠল এবং নীরবে নিচে ডেরিক বার্গের দিকে তাকাল। প্রায় 1 মিনিট ধরে সে খুব সাবধানে ডেরিককে পর্যবেক্ষণ করল, তারপর কোনো সন্দেহজনক কিছু না পেয়েই সে পিছু হটল। ঘরের কোণে থাকা ছায়াগুলো আগের মতোই স্থির আর অপরিবর্তিত রয়ে গেল। অন্তহীন ধূসর কুয়াশা বরাবরের মতোই তার পায়ের নিচে ঘুরপাক খাচ্ছিল। সামনে থাকা লম্বা ব্রোঞ্জের টেবিলটায় সবুজ রঙের ছোপ ছোপ মরিচা ধরেছিল, কিন্তু সেটা মোটেও পচে যাচ্ছে বলে মনে হচ্ছিল না। প্রথমেই ডেরিক বার্গ দেখতে পেল মিস জাস্টিস আর মিস ম্যাজিশিয়ান তার উল্টো দিকে বসে আছে। সেই পরিচিত আর আনন্দময় অভিবাদন তার কানে ভেসে এল। শুভ বিকেল, মিস্টার ফুলটিল্ডে। শুভ বিকেল। ধূসর কুয়াশায় ঘেরা ক্লাইন মোরেত্তি হালকা করে মাথা নাড়ল। দেখে মনে হচ্ছিল ক্লাইন মোরেত্তি খুব শান্তভাবে মিস জাস্টিস এবং অন্য সদস্যদের অভিবাদনের উত্তর দিচ্ছে। কিন্তু আসলে ক্লাইন তখন দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিল, যাতে তাকে একদম সত্যিকারের মানুষের মতো দেখায়। গতকাল রিপোর্টার মাইক জোসেফের সাথে সাক্ষাৎকারের কাজ শেষ করতে করতে রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। ক্লাইন ফেনপটার খাবার পাওয়া যায় এমন একটা রেস্তোরাঁয় গিয়েছিল এবং খাবারের এত ঝাল ছিল যে সে নিজের ইচ্ছেতেই 1 কাপ ডেজার্ট বিয়ার অর্ডার করেছিল।
পেট ভরে খাওয়ার পর বাড়িতে ফিরে ক্লাইন আর সারা দিনে বাইরে যায়নি। সে বুক অব সিক্রেটসও পড়েনি বা নিজের জন্য কোনো খাবারও তৈরি করেনি। ইস্ট বোরোতে গেলেই ক্লাইনের মনে যে ভারী অনুভূতিটা তৈরি হতো, এতে করে সেটা কিছুটা হলেও হালকা হয়েছিল। বুঝতেই পারেনি কখন যে বিকেল গড়িয়ে গেছে আর তার চিন্তাভাবনা ট্যাড গ্যাদারিংয়ের দিকে ঘুরে গেছে। অভিবাদন পর্ব শেষ হওয়ার পর জাস্টিস অর্থাৎ অড্রে হল তার কৌতূহল আর উত্তেজনাকে চেপে রাখল। ক্যাপিমের ঘটনার পেছনের আসল সত্যিটা জানার জন্য সে কোনো তাড়াহুড়ো করল না। মিস্টার ফুল হয়তো উত্তর দেবেন না, কিন্তু আমি জিজ্ঞেস না করলে বুঝব কি করে যে তিনি উত্তর দিতে চান কিনা। ঠিক আছে, আমি আশা করছি তিনি এর বদলে সমমূল্যের কোনো কাজ করতে বলবেন, আর আমি সেটা পূরণ করার জন্য আমার সাধ্যমতো চেষ্টা করব। অড্রে হল অন্য সদস্যদের দিকে তাকাল এবং তাদের অবস্থা বোঝার চেষ্টা করল। একজন টেলিপ্যাথিস্ট হিসেবে অড্রে খুব দ্রুত একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। আরে, দ্য সানকে তো খুব চিন্তিত মনে হচ্ছে। আগের অভিযাত্রী দলের ক্যাপ্টেনের কি কিছু হয়েছে? সে কি আমনের মুখোমুখি হয়েছিল? তাছাড়া ফোর্স ওয়াল যেন বুঝতে পারছে না সে প্রশ্নটা করবে নাকি করবে না। সে নিশ্চয়ই খবরের কাগজগুলো দেখেছে আর ট্যাটকার্ডের কথা শুনে অনুমান করে নিয়েছে যে ক্যাপিমের মৃত্যুর পেছনে আমাদের ট্যাট ক্লাবের হাত আছে। কিন্তু এম্পেরর কার্ডটা আসলে কাকে বোঝাচ্ছে সেটা জানার জন্য সে খুব কৌতূহলী হয়ে আছে মনে হচ্ছে। মিস্টার ফুলের প্রতি তার ভয় আর ভক্তি আরও বেড়ে গেছে। কি এমন ঘটল? মিস্টার হ্যাংডম্যানকে দেখে মনে হচ্ছে তার মন খুব ভালো। সে নিশ্চয়ই তার পোষণ পুরোপুরি হজম করে ফেলেছে। মনে হচ্ছে সে খুব আগ্রহ নিয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। মিস্টার ওয়ার্ল্ড আগের মতোই বিষণ্ণ আর নিজেকে গুটিয়ে রেখেছে। ওর মনের কথা পড়া সত্যি খুব কঠিন। ও আসলেই স্পেকটেটর পাথরের জন্য একটা বিভীষিকা। ডেরিক বার্গ তার উদ্বেগ লুকানোর কোনো চেষ্টাই করল না, কিন্তু সে সরাসরি অন্য ট্যাট ক্লাব সদস্যদের কাছে কোনো পরামর্শ চাইল না। ডেরিক খুব ভালো করেই জানত যে গ্যাদারিংয়ের শুরুর সময়টুকু মিস্টার ফুলের যদি না রোজেল গুস্তাভের ডায়েরির কোনো এন্ট্রি জমা দেওয়ার না থাকে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। গ্যাদারিং তো শুরু হয়েই গেছে। মিস্টার ফুলের মন যদি ভালো থাকে তাহলে হয়তো তিনি কিছু প্রশ্নের উত্তর দেবেন। ডেরিক বার্গ নিজেকে সান্ত্বনা দিল। আলজার উইলসন মাথা তুলে খুব বিনীতভাবে বলল, সম্মানিত মিস্টার ফুল, আমি রোজেলের ডায়েরির নতুন 3টে পাতা খুঁজে পেয়েছি। ডায়েরি? রোজেল গুস্তাভের ডায়েরি? ফোর্স ওয়াল কান খাড়া করল। ক্লাইন মোরেত্তি হাসল এবং উত্তর দিল, এগুলোর বিনিময়ে তুমি কি চাও? মিস্টার ফুলের হাতের পাশে রাখা কার্ডটার দিকে এক নজর তাকিয়ে আলজার উইলসন নিজের প্রবল আকাঙ্ক্ষাকে চেপে রেখে বলল, আপনার পাশে রাখা ওই কার্ডটা কি? আমি সেটা জানতে চাই।